একসময় পারুল খেয়াল করে গতরাতে সিফাতের হাতের নখের আঁচড় লেগে কালো দাগ হয়ে যাওয়া জায়গাটা এখন কালোচে হয়ে গেছে। দাগটি এখন কিছুটা বড় মনে হচ্ছে। পারুল কালো দাগটি ঢেকে রাখে। সিফাত বাড়িতে বসে পড়তেছে। তখন সে ভাবে সে তো কোনোদিন পারুলের রুমের জানালায় উকি দেয়নি, তাহলে পারুল কি সব যাতা বলছে? সে কিছুই বুঝতে পারে না। সেদিন রাতে তারা সবাই বাসায় ছাদে উঠে আড্ডা দিচ্ছিল, তখনই সেখানে বাতাস বইতে থাকে। পারুল ভাবে হয়তো এখানে খারাপ কিছু ঘটতে চলেছে, তাই সে দৌড়ে রুমে চলে যায়। পারুল পড়ার টেবিলে বসে পড়ছে। তার কিছুতেই পড়ায় মন বসছে না। সবসময় শুধু সিফাতের কথা ভাবছে। মনে হচ্ছে সে বুঝি মন থেকে সত্যিই সিফাতকে ভালোবেসে ফেলেছে। পারুল ভাবে, দূর, আমি এসব কি ভাবছি, পড়া বাদ দিয়ে এসব কি ভাবছি। তার এমন ভাবনা দেখে তার বান্ধবীরা বলতে থাকে, কিরে পারুল, তুই তো দেখছি সিফাতের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। পারুল বলে, আর যা, তো বিরক্ত করিস না। তখন তিথি বলে, হ্যাঁ, এখন তো আমাদের কথা তোর কাছে বিরক্তিকর মনে হবে। পারুল সেখান থেকে উঠে পড়ে এবং ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার পিছু পিছু তার সব বান্ধবীরা আসে। তারাও কিছুক্ষণ ছাদে অবস্থান করে। সেদিন সন্ধ্যাবেলায় পারুল তার বান্ধবীদের সাথে পড়তে বসেছিল। হঠাৎই মায়া খেয়াল করে যে তাদের জানালার পাশ থেকে একটি কালো অবয়ব সেই তেঁতুল গাছটির দিকে যায়। এটা দেখে সে অনেক ভয় পায়। সে ভাবতে থাকে যে পারুল সবসময় যে অবয়বটির কথা বলে, তাহলে কি এটি সেই অবয়ব? মায়া কিছুক্ষণ ভয়ে চুপ করে থাকে। আর তখনই প্রচণ্ড বাতাসে সেই জানালাটি খুলে যায়। জানালা দিয়ে ঠান্ডা বাতাস তাদের রুমে প্রবেশ করে। এবার জানালাটি বন্ধ করার জন্য সালেহা জানালাটির কাছে যায়। সালেহা সেখানে কিছু দেখতে পায় না, তাই সে জানালাটি বন্ধ করে পুনরায় রুমের ভিতর চলে আসে। পরে তারা আবার যথারীতি পড়তে শুরু করে। হঠাৎ করে পারুল খেয়াল করে যে তার ঘাড়ের কাছে পেছন থেকে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। পারুল তার সব বান্ধবীদের জিজ্ঞেস করে, আচ্ছা, তোরা কি এইমাত্র আমার পিছনে এসে দাঁড়িয়েছিলি? সবাই বলে, না তো, আমরা কেউই তো তোর পাশে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। চারপাশে অন্ধকার, আশেপাশের সব বাসাবাড়ি এখন নীরব। তখনই সেই তেঁতুল গাছটি একটু নড়ে ওঠে। সেই গাছটি থেকে একটা বিরাট ছায়া আস্তে আস্তে তাদের বাসার ছাদের দিকে আসে এবং সেই ছায়াটি ছাদ অবধি এসে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পরেই পারুল কোনো কিছুর আওয়াজ শুনে জেগে ওঠে। সে শুনতে পায় তাদের রুমের জানালার কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। পারুল কোনো কিছু না ভেবেই বিছানা ছেড়ে উঠে পড়ে। সে এক পা দুপা করে জানালার কাছে যায়। আর তখন সে দেখতে পায় গতরাতের মতো আজও সিফাত জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সিফাত এক দৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে আছে। পারুল বলে, আপনি এত রাতে এখানে? সিফাত বলে, বাইরে, আমি তোমাকে দেখার জন্য কি রাতে আসতে পারি না? আচ্ছা ঠিক আছে, আপনি এত উপরে আসলেন কিভাবে? সিফাত বলে, পুরুষ মানুষরা অনেক কিছুই করতে পারে। এই তো এখানে যে পাইপ আছে সেটি বেয়ে উপরে এসেছি শুধুমাত্র তোমাকে একটা নজর দেখার জন্য। পারুল বলে, আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো। ঠিক তখনই তিথি পেছন থেকে পারুলকে বলে উঠে, কিরে, রাত জেগে না ঘুমিয়ে প্রেম করা হচ্ছে বুঝি? পারুল আর কোনো কিছু না বলে জানালাটি বন্ধ করে রুমের ভেতর চলে আসে। তিথির সাথে সে কোনো কথা বলে না। সে শুয়ে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে নাস্তা সেরে পড়তে বসে। তখন তন্নি বলে তার মা অসুস্থ, তাই সে বাড়ি চলে যাবে। কিছুক্ষণের মধ্যে তন্নিষ্ঠা তার বাড়িতে চলে যায়। এখন তারা চার বান্ধবী মিলে স্কুলে যায়। তবে পারুল ভাবছে আজ সে সিফাতের সাথে দেখা করবে। তার মনের কথাটি সে জানতে খুবই উৎসুক হয়ে আছে। সেদিন ও তারা দেখে সিফাত ও মিরাজ দুজনে রাস্তার একপাশে বসে আছে। পারুল তার বান্ধবীদের বলে, তোরা একটু সামনে দাঁড়া, আমি একটু আসতেছি। বলেই সে সিফাতের কাছে যায়। সিফাত দাঁড়িয়ে পড়ে পারুলকে দেখে আর মিরাজ সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। সিফাত বলে, তুমি? পারুল বলে, আপনি কবে শুধরাবেন বলুন? এত রাতে কেউ জানালায় আসে, আর আপনার কি কোনো ডর ভয় নেই? এই রাতের বেলা বলা আমার বাসার জানালা দিয়ে উকিঝুঁকি পাড়াটা কি ভালো মনে করেন? পারুলের মুখে এসব কথা শুনে সিফাত খুবই অবাক হয়। সে কিছুই বুঝতে পারছে না। পারুল কি সত্যি পাগলি হয়ে গেল নাকি? সিফাত বলে, তুমি ঠিক আছো তো? তোমার মাথা ঠিক আছে তো? সিফাতের কথা শুনে পারুল রেগে যায়। আমি একদম ঠিক আছি। আপনি কি বলতে চেয়েছিলেন বলুন? সিফাত বলে, ইয়ে মানে আমি তোমাকে। পারুল বলে, আপনি এভাবে তোতলাচ্ছেন কেন? যা বলার তা বলুন। সিফাত বলে, আমি আপনাকে একটা নজর দেখার জন্য এখানে এসেছি। পারুল এত শুনে আজও সে রেগে যায়। আপনি আসলে একা থাক বলেই পারুল সেখান থেকে কেটে পড়ে। সিফাত ভাবে, দূর, কি যে আমি নিজে থেকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। মিরাজ বলে, দোস্ত, তুই এক কাজ করতে পারিস। তুই আগামীকাল এখানে আসার আগে একটু হালকা মদ পান করে নিবি। দেখবি তোর মুখ দিয়ে সবকিছু ভালোবাসার সব কথা বের হয়ে যাবে। সিফাত বলে, তাহলে তো ভালোই হয়। সে কোনো কিছু না ভেবে মিরাজকে বলে, তুই
তুই মদ এনে রাখ, আমি কাল এসে পান করব। সিফাত ও মিরাজ দুজনেই বাড়ি চলে যায়। এদিকে পারুল বাসায় ফেরার পথে বাসার পেছনের সাইডে মানে তার রুমের জানালার সাইডে সে ভালো করে খেয়াল করে, আরে এখানে তো কোনো পাইপই নেই। তাহলে গত রাতে সিফাত যে বলল সে নাকি পাইপ বেয়ে উপরে এসেছিল, তাহলে আমি তো এখানে কোনো পাইপ দেখছি না। সিফাত তাহলে পাইপ ছাড়া এত মসৃণ দেয়াল বেয়ে কিভাবে উপরে আসলো? পারুল এসব ভাবতে ভাবতে সে রুমে চলে যায়। সিফাত ভাবে যে করেই হোক আগামীকাল তাকে পারুলের কাছে ভালোবাসার সব কথা বলতে হবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে, হঠাৎই সালেহার ঘুম ভেঙে যায়। সে দেখে জানালাটা খোলা, জানালার পাশেই কারো হাত দেখা যাচ্ছে। সালেহা ভাবে প্রতিদিন সিফাত যেভাবে রাতের বেলা জানালা দিয়ে উকি দিয়ে দেখে, ব্যাপারটা সালেহার কাছে ভালো ঠেকে না। সে তার টেবিল থেকে একটা চাকু হাতে নেয়। সালেহা চাকু হাতে আস্তে আস্তে জানালার দিকে যায়, তখনও বাহির থেকে একটি হাত জানালার গ্রিলে ধরে আছে। সালেহা ভয়ে ভয়ে চাকু দিয়ে এলোপাথারি সেই হাতে আঘাত করতে থাকে। সাথে সাথে ভয়ানক একটা চিৎকার দিয়ে হাতটি বাহিরে চলে যায়, কিন্তু সেখানে কাউকে দেখা যায়নি। সালেহা ভাবে যাক আজ বেটাকে জানালা ও চাকুতে লেগে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার করে। সালেহা রাতের এই ঘটনাটি কাউকে জানায়নি। পরদিন সময়মতো তারা 4 বান্ধবী মিলে স্কুলে যায়। তারা স্কুল শেষে বাড়ি ফিরছিল, তখন দেখে রাস্তার পাশেই সিফাত ও মিরাজ দাঁড়িয়ে আছে। পারুল সিফাতের কাছে যায়, আজ তার বান্ধবীগুলো পাশেই দাঁড়িয়ে থাকে। বিশেষ করে সালেহা একটু কাছেই দাঁড়ায়। সালেহা খেয়াল করে সিফাতের হামে কোনো কেটে যাওয়ার দাগ নেই, মানে গতরাতে সালেহা তার জানালায় সিফাতের হাতে চাকু দিয়ে অনেক আঘাত করেছিল। তাহলে সাই আঘাতের চিহ্ন কোথায় গেল? সালেহা আরও কাছে গিয়ে দেখে সিফাতের হাতে তো আসলেই কোনো ক্ষত চিহ্ন নেই, মানে সিফাত সুস্থ স্বাভাবিক আছে। সালেহা খুবই অবাক হয়, এটা কিভাবে সম্ভব? যাকে আমি রাতের বেলা ছুরি দিয়ে আঘাত করেছি সে কিভাবে সুস্থ আছে? এসব ভাবতে ভাবতেই সালেহা দেখে সিফাত পারুলের সামনে মাথা ঝুঁকিয়ে বলছে, এই পারুল, তুমিটা তো খুব সুন্দর, তোমার দেখে আমি ঠিক থাকতে পারছি না। মানে মিরাজের কথা মতো সে মদ পান করেছে। মদ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন পারুলের সামনে উল্টাপাল্টা কথা বলছে। সিফাত তো মদ পান করেছিল যাতে সে পারুলকে তার ভালোবাসার কথাটা সহজেই বলতে পারে। সিফাতের মুখে এসব অশ্লীল কথা শুনে পারুল সিফাতের গালে সজোরে একটা থাপ্পড় দেয়। সাথে সাথে সেখানে থাকা সবাই অবাক হয়ে পারুলের দিকে তাকায়। এই পারুল, তুই এটা কি করলি? তার সব বান্ধবীরা ছুটে আসে ও এসব বলতে থাকে। মিরাজ বলে, কি হয়েছে? আপনি সিফাতকে থাপ্পড় দিলেন কেন? পারুল বলে, সে আমাকে অশ্লীল কথা বলেছে। পারুল রেগে বলতে থাকে, আপনাকে এত ভালো জানতাম, তো ভালো মনে করতাম, আর সে আপনি আমার সাথে এমনটি করতে পারলেন কিভাবে? সিফাত মাতাল হয়ে আছে। সে বলছে, এই মেয়ে তুই কিন্তু বেশি বকছিস। পারুল রেগে সেখান থেকে চলে যায়, তার বান্ধবীরাও চলে যায়। সিফাত যখন স্বাভাবিক হয় সে মিরাজকে বলে, আজকের ঘটনার জন্য তুই দায়ী। মিরাজ বলে, দোস্ত, জানতাম না যে তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। সিফাত কিন্তু ফাহিমের প্রতি রেগে আছে। মিরাজ তখন সিফাতকে ধরে বাসায় নিয়ে যায়। পারুল গোসল সেরে একা ছাদের এক কোণে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎই সে তার হাতে খেয়াল করে দেখে সেই আঁচলের কালো দাগটি এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে খুবই অবাক হয়, সেদিন রাতে সিফাতের হাতের মুখে লাগা আঁচলের কালো দাগটি এখন এভাবে বেড়ে যাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু আজকের ঘটনার পর থেকে সে সিফাতকে ঘৃণা করতে শুরু করে। সিফাত বারবার বলতে থাকে, এ আমি কি করলাম, যারে এত ভালোবাসি, আজ তারই যা তা বলেছে। সেভাবে আজ পারুলের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে নিল। সেদিন বিকেল বেলা সিফাত পারুলদের বাসার নিচে গিয়ে অপেক্ষা করে, তাকে না পেয়ে সে বাড়ি ফিরে যায়। সেভাবে আগামীকাল যেভাবেই হোক পারুলের সাথে দেখা করে ভুল স্বীকার করতে হবে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। সালেহা শুনে জানালার কাছে কি যেন দাঁড়িয়ে আছে। এইবার সালেহা সবচেয়ে অবাক হয়, গতকাল তো আমি সিফাতের হাতে চাকু দিয়ে আঘাত করেছিলাম, তাহলে সিফাত কি করে সুস্থ আছে? তার হাতে একটু দাগও নেই। তাই সালেহা আজ আর জানালার কাছে যায় না, সে ঘুমানোর চেষ্টা করে। পারুল তখনই জেগে ওঠে। সে বিছানা ছেড়ে জানালার কাছে যায়। সবকিছু আবার সালেহা দেখছিল, সে তো জেগেই আছে। পারুল জানালার কাছে গিয়ে দেখে সিফাত সেখানে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। পারুল বুঝতে পারে এটা সিফাত না, কারণ সিফাত কখনোই এই মসৃণ দেয়াল বেয়ে উপরাল আসতে পারবে না। তাই সে জানালাটি বন্ধ করে দেয় এবং বিছানায় এসে শুয়ে পড়ে। তখনও সিফাত জানালার বাইরে থেকে জানালায় আঘাত করছিল। তখন সালেহা বলে, পারুল, আমাদের কোথাও হয়তো ভুল হচ্ছে, কেননা গতকাল রাতে আমি জানালার কাছে সিফাতকে দেখে চাকু দিয়ে আঘাত করেছিলাম, কিন্তু স্কুলে যাওয়ার সময় গতকাল তার হাতে কোনো আঘাতের চিহ্ন পাইনি। পারুল তখন অবাক হয়, তাহলে তার ভাবনাই ঠিক, কারণ সে ভাবতে থাকে এত খাড়া দেয়ালে কিছু না থাকলে
থাকা সত্ত্বেও সিফাত কি করে দোতলার জানালায় আসে? পারুল খেয়াল করে তার হাতের আঁচড়ের কালো দাগটি আজ আরো বেড়ে গেছে, তার দাঁতের কালো দাগটি এখন অনেক বড় হয়ে গেছে। পারুল সেই দাগটি কাউকেই দেখায় না। সে কালো দাগের স্থানে কাপড় দিয়ে ঢেকে রাখে। পরদিন সকালে তারা 4 বান্ধবী দাঁত ব্রাশ করতে করতে ছাদে যায়। ছাদে এক কোণে দাঁড়িয়ে পারুল। হঠাৎই পারুল দেখে তাদের বাসার সামনের রাস্তা দিয়ে সিফাত হেঁটে আসছে। পারুল সিফাতকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এখন সিফাতকে দেখলেই তার গা জ্বলে। সিফাত ও পারুলকে সেখানে দেখতে পেয়ে দাঁড়ায়। সিফাত বলে, পারুল শোনো, তোমার সাথে আমার একটা কথা ছিল। পারুল রাগে অভিমানে ছাদ থেকে 4 বান্ধবী মিলে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথিমধ্যে তারা সবাই খেয়াল করে সিফাত আজ একাই রাস্তায় দাঁড়িয়ে আছে। আজ আর পারুল সিফাতের কাছে যায় না। পারুলকে এভাবে চলে যেতে দেখে সিফাত বলে, পারুল শোনো। পারুল শুনে না, সে তার বান্ধবীদের সাথে যেতেই থাকে। তখন সিফাত দৌড়ে পারুলের সামনে দাঁড়ায়, মানে পারুলের পথ আটকা দাঁড়ায়। পারুল বলে, এটা কি হচ্ছে? অসভ্যতার ও তো সীমা আছে, আপনি একটা অসভ্য। সিফাত পারুলকে তার বান্ধবীদের সামনেই বলতে থাকে, পারুল আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এটা শোনা মাত্রই পারুল সিফাতকে সজোরে থাপ্পড় দিয়ে বলে, ভালোবাসা? তোর আবার ভালোবাসা? আরে তুই তো একটা খারাপ ছেলে। তোকে প্রথমে ভালো মানুষ মনে করে আমি ভুল করেছিলাম। তোর চেহারাটা আমি দেখতে চাই না। ভবিষ্যতে তুই আমার সামনে আসবি না, তোর মুখও আমি দেখতে চাই না। পারুল রাগে সেখান থেকে চলে যায়। সিফাত কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। পাশেই তার বন্ধু মিরাজ দাঁড়িয়েছিল। মিরাজ সিফাতের কাছে আসে। মিরাজ বলে, দোস্ত, আজ আমার জন্যই তুই এভাবে অপমানিত হলি। আমাকে মাফ করে দে দোস্ত, আমি বুঝতে পারিনি যে সেদিনের ঘটনাটি এতদূর গড়াবে। সিফাত বাড়িতে চলে যায়। তার মনটা ভালো না। ওয়ালোয়াকবেই বা কী করে? ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে তাকে থাপ্পড় দেয়। সিফাত একের পর এক সিগারেট ধরিয়ে খেতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছুক্ষণ পর সে একটা খোলা মাঠের পাশে একটা গাছের নিচে গিয়ে বসে। কিছুক্ষণ পর সে সেই গাছটিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। গল্পের বাকি অংশ আগামীকাল রাত 9:00টায় দেওয়া হবে। আগামীকাল গল্পটির শেষ পর্ব আসবে।